প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফর শেষে শূন্য হাতে বাড়ি ফিরেছেন। প্রোপাগান্ডাহীন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এই আলোচনায় আপনাদের স্বাগতম। দেখুন, তারেক রহমান সাহেব এবং প্রেসিডেন্ট শির মধ্যে আলোচনা হয়েছে। তিনি সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আরো কিছু মন্ত্রী তার সাথে এসে দেখা করেছেন এবং সফরটার চূড়ান্ত পর্যায়ে 16 পয়েন্টের একটা জয়েন্ট কমিউনিকে বা ঘোষণাপত্র বা পাবলিক স্টেটমেন্ট বলতে পারেন, সেটা প্রকাশ পেয়েছে এবং তারেক রহমান সাহেব যথারীতি দেশে ফিরেছেন। আমরা যদি দেখি এই 16 পয়েন্টের ঘোষণাপত্র বা জয়েন্ট কমিউনিকেতে এর প্রথম 2-3টা তো তারা বিদেশে গেছেন, কে কে গেলেন, কি কোনটা মিটিং করলেন, এগুলো এখানে যদি আমরা ভালোভাবে পড়ি, আমি কয়েকবার পড়েছি, বোঝার চেষ্টা করেছি এই জয়েন্ট কমিউনিকে, আমি সেখানে 2-3টা জিনিস পেলাম যেটা আপনার আলোচনা করা যেতে পারে। একটা হলো যে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করার জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলেছে, তার বাংলাদেশ ফার্স্টের প্রশংসা করেছে, যদিও এটা ভারতের বিরুদ্ধে তির্যক একটা মন্তব্য হিসাবে ধরা যেতে পারে। তারপর ইলেকশনের কথা বলা হয়েছে। ইলেকশন নিয়ে, তারেক রহমান সাহেবের ইলেকশন নিয়ে আমাদের আসলে অনেক কথা বলার আছে। এগুলো হলো তারেক রহমান সাহেবকে খুশি করা। এই পয়েন্টগুলোর অবদান বলতে পারেন বাংলাদেশে চীনের যে রাষ্ট্রদূত আছে, সাধারণত যেটা হয়ে থাকে, তার যাতে বাংলাদেশে অবস্থানটা প্রীতিদায়ক হয় সেই জন্য তিনি কন্ট্রিবিউট করেছেন এই জয়েন্ট কমিউনিকেতে। আরেকটা জিনিস দেখলাম যে সেখানে, এটা আগেও বোধহয় বলা হয়েছে, যে 2+2 ডিপ্লোমেসিটা তারা এক্সপ্লোর করবেন। 2+2 কি, এটা আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে খুব ভালো দেখি যে প্রতি বছর ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা একটা বৈঠক করেন, 1 বছর ভারতে, 1 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা 2+2 ডিপ্লোমেসি। এইটা করা যায় কিনা সেই ব্যাপারটা দুই দেশ খতিয়ে দেখবে, এই কথা বলা হয়েছে জয়েন্ট কমিউনিকেতে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা আসলে আলোচনা না করলেও চলে, সেটা হলো যে বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে, বাংলাদেশ তাইওয়ানের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। এইটা আসলে সারা পৃথিবীর নিয়ম, এমনকি যুক্তরাষ্ট্রেরও নীতি, ইন্টারপ্রিটেশনে ভিন্নতা আছে। সুতরাং এইটাকেও এটা ব্যাপক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়া হয়েছে এই জয়েন্ট কমিউনিকেতে। এটা তারেক রহমান সরকারের চীনকে খুশি করার একটা প্রয়াস, কিন্তু এটা আমাদের বাংলাদেশের সব সরকারের নীতি হলো এক চীন নীতি। এর বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেকগুলো কথা আছে। তারপর তিস্তা নিয়ে একটা কথা আছে যে তিস্তাতে চীন তার সীমিত আকারে সহযোগিতা করবে। এটা মোটামুটি পুরো একটা শিফট হয়ে গেল চীনের তরফ থেকে। আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশের মৌলবাদীরা এটা চাচ্ছিল যে চীন তিস্তা প্রকল্প, তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্পটা চীনের হাতে দিয়ে দিক, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, তারপরে চীন বাংলাদেশের হয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, পারমাণবিক যুদ্ধ হয়ে যাক এবং ইন্ডিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হোক। এটা হলো মোটামুটি বাংলাদেশের মৌলবাদীদের অবস্থান এই তিস্তা প্রকল্পে। আপনারা যদি খেয়াল করেন, এই তারেক রহমান সরকারের ভিজিটের আগে শাহেদুজ্জামান নামে উন্মাদ যে নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে পারমাণবিক বোমা আনার পক্ষে ব্যাপক জনমত গঠন করেছিল বাংলাদেশি চরম মৌলবাদীদের মধ্যে, সেই লোক কিন্তু এইটা বারবার প্রচার করছিল, তাকেও টেলিভিশনগুলা যথেষ্ট প্রমিনেন্স দিচ্ছিল যে তিস্তা যেন চীনের হাতে দিয়ে দেওয়া হয়। তিস্তা চীনের হাতে দিয়ে দিলে ভারতের এক অংশকে চীন বিকল করে দিতে পারবে পানির অস্ত্র ব্যবহার করে। সেই জায়গায় আমরা দেখলাম যে চীন বলছে যে তারা সীমিতভাবে এটার ফিজিবিলিটি স্টাডিতে তারা কন্ট্রিবিউট করলেও করতে পারে। এটা ব্যাপক শিফট। অর্থাৎ আমরা দেখেছি কয়দিন আগে, যদি আপনারা আমার ওই আলোচনাটা শুনে থাকেন, ব্রিক্সে কিভাবে আমরা দেখলাম ভারত চীন অতীতের দ্বন্দ্ব মিলিয়ে, অর্থাৎ অতীতের দ্বন্দ্বগুলো তারা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, একটা বড় অর্থ ব্যবস্থা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে আপনার পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। সেই দিকে যে ব্রিক্সের যে
মিটিং হয়েছিল তাদের সদস্য দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে, সেই মিটিংয়ের প্রতিফলনটা আপনি বলতে পারেন যে তিস্তা প্রকল্প নিয়ে এই জয়েন্ট কমিউনিকেতে যা বলা হয়েছে সেটা তারই একটা রিফ্লেকশন বলতে পারেন। আমি জানি না এটুক পড়ার পর শাহেদুজ্জামানের মতো উন্মাদ আত্মহত্যাই করে বসে কিনা, কারণ এদের খুব আগ্রহ ছিল যে তিস্তা প্রকল্পটা চীনের কাছে দিয়ে দেয়া হোক এবং খলিলকে, রজার খলিল নামক আমাদের যে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছে, যিনি অবশ্যই এই লোকগুলোর চেয়ে চলনে বলনে কথায় উন্নত মানের, তাকে খুব প্রশংসা করা হচ্ছিল যে চীন একটা খলিল সাহেব একটা ব্যাঘ্র রূপে আবির্ভূত হয়েছেন ভারতের বিরুদ্ধে। এটা হলো শাহেদুজ্জামানের বক্তব্য। তো সেই দিকটা দেখলাম যে মাঠে মারা গেল। কিন্তু এটা ছাড়াও আমার যেটা সবচেয়ে বড় অবাক লেগেছে, যে জন্য আমি বলছি যে তারেক রহমান সাহেব শূন্য হাতে দেশে ফিরেছেন, সেটা হলো কোনো ধরনের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি কিন্তু নাই এবং কিছুই নেই। দেখবেন তারেক রহমান সাহেবের এখন সবচেয়ে বড় দরকার কিন্তু অর্থ। তিনি যে বাজেট দিয়েছেন, প্রায় 3.5 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট, এটা তারেক রহমান সাহেব পূরণ করবেন কোথা থেকে? তাকে সবচেয়ে বড় অর্থ সহায়তা দিতে পারত চীন। এবং এই সফরে বলা হচ্ছিল যে 2টি চুক্তি হবে এবং এতগুলো 13টা বলা হচ্ছিল, 14টা সমঝোতা স্মারক সই করা হবে। কিন্তু বৈঠক শেষে আমরা দেখলাম যে চুক্তি কিছুই হলো না। আর সমঝোতা স্মারকগুলো, এটা আপনাদের মনে রাখতে হবে, এগুলো হলো গিমিক। এটা হলো ফরেন মিনিস্ট্রি বা বিভিন্ন জন আপনার যে কোনো একটা বিদেশ সফরকে, আমাদের দেশের সরকার প্রধানদের বিদেশ সফরকে আপনার একটা গুরুত্ব দেখাতে চায় যে এতগুলো ডকুমেন্ট সই হলো। সেক্ষেত্রে তারা 17টা সমঝোতা স্মারক সই করেছে। এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। সত্য কথা হলো এগুলার কোনোই গুরুত্ব নাই। জয়েন্ট কমিউনিকেতে এগুলার কি বিষয় আসে কিছুই বলা হয় নাই। বলা হয়েছে যে এই ধরনের কয়েকটা কাগজ সই হয়েছে এবং চুক্তি বলতে কিছুই হয় নাই। আমার ধারণা ছিল একটা চুক্তি হবে চীনের অর্থ ঋণ সহায়তা, যেটা তারেক রহমান সাহেবের এই যে এত বিশাল ঘাটতির বাজেট, সেটাতে সহায়ক হবে। কিন্তু আমরা সেটা দেখলাম না। এটা না দেখারও কারণ আছে। আমার কিছুটা মনে হচ্ছিল যে হবে কি হবে না, কারণ এই সফরে চীনে তারেক রহমান সাহেবের সবচেয়ে বড় সফর সঙ্গী হতে পারতেন, সব যুক্তিতে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু তাকে এই সফরে দেখলাম না। তারপরেও আমি ভাবছিলাম হয়তো এই অর্থ ঋণ বা কোনো ধরনের সাহায্য চুক্তি হতে পারে, 2-1 বিলিয়ন চীন দিতে পারে। চীনের কাছে তো এই অর্থ দেওয়া কোনো ব্যাপারই না। আর আমির খসরু মাহমুদ যে এই ভিজিটে ছিলেন না, এটার তো আবার দুটো অর্থ আছে। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী 2001 থেকে 6 যে সরকার ছিল বিএনপির, সেখানে বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় তিনি তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন, বাণিজ্য অফিস বাংলাদেশে। তার পরিপ্রেক্ষিতে চীনের চাপে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্ত্রী থাকতে পারেননি সেই বিএনপি সরকারের। এখন আমি ভাবলাম যে হয়তো চীন তো অনেক কিছু মনে রাখে, চীন কিছু ভুলে যায় না। ফলে সেই প্রেক্ষাপটে আমির খসরু মাহমুদ চৌধুরীকে কি এই সফর সঙ্গী করা হলো না? এটা তারেক রহমানের কাছ থেকেও সতর্কভাবে করা হতে পারে। এখানে যদি আপনারা খেয়াল করেন, এই আঙ্গিকে যদি দেখেন, অর্থমন্ত্রীকেই নিলেন না, যিনি গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হতে পারতেন, যে চীন রাগ করবে বলে ধরে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ বলছি না, এটা আরেকটা কারণও থাকতে পারে। ঠিক এটাই যদি হয়, তাহলে জাহেদের মতো একটা আপনার একেবারে অশোভন কথা বলা, অত্যন্ত আপনার বিষাক্ত কথা বলতে পারা এবং ভারতের বিরুদ্ধে আপনার অনবরত মিথ্যা বিষোদ্গার করা একটা অর্বাচীনকে কিন্তু তারেক রহমান একটা ডেলিগেশনের হেড করে ভারতে পাঠিয়ে দিলেন। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ ভারতের সাথে তারেক রহমানের সুসম্পর্ক করার যে কোনো ইচ্ছা নাই, সেটা কিন্তু ওখানে প্রকাশ পায়। যদিও আমি বলছি না যে সুসম্পর্ক করার ইচ্ছা নাই, আমার মনে হয় যে এই জিনিসগুলো তারেক রহমানের সরকারের একটু ভালো করে বিবেচনা করা দরকার। আমি একজন আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞ হিসাবে আমি তারেক রহমান সরকারের জন্য কথাগুলো বলছি। আমি যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, তারেক রহমানের সরকারকে আমি যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষের মনে করি, সেই জন্য আমার কথাগুলো একটু কড়া, কিন্তু আমি তাকে উপদেশ হিসাবেও কিন্তু এগুলো দিচ্ছি। এইসব খুঁটিনাটি তার সরকারের বোঝার চেষ্টা করা উচিত। আরেকটা জিনিস হতে পারে যে যেহেতু
কোনো অর্থ সহায়তা দিবে না এটা তারেক রহমান আগে থেকেই জানতেন, সেই জন্য অর্থমন্ত্রীকে তিনি এই সফর সঙ্গী করেন নাই। কিন্তু আসলে ওইটা ধোপে টেকে না, কারণ তারেক রহমানের টাকাটা এতই দরকার যে শেষ পর্যন্ত তিনি এটা চাইবেন, এটার জন্য আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। সুতরাং আমি মনে করছি অর্থমন্ত্রীকে এই 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 সফর সঙ্গী না রাখা, যেটা আসলে ওনার যদি পররাষ্ট্রমন্ত্রীর পরে একজন সফর সঙ্গী থাকে চীনে, সেটা হওয়া উচিত ছিল কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ডেলিগেশনে না রাখার কারণটা, প্রধান কারণ হতে পারে যে তিনি চীনের বন্ধুত্ব চাওয়ার ক্ষেত্রে তারেক রহমান সাহেব যথেষ্ট অকপট ছিলেন এবং যথেষ্ট আন্তরিক ছিলেন, কিন্তু কোনো অর্থ সাহায্য তিনি কিন্তু পাননি। আর যেসব কথাবার্তা এই বৈঠকে বলা, সফরে আসে, সেগুলোর আসলে আমি কোনো গুরুত্ব দেখি না। ব্যবসা বাণিজ্য ইত্যাদি তো চীন সবসময় ব্যবসা বাণিজ্যে আগ্রহী, এই জন্য ব্যবসায়ীরা দেখা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যাপক হারে দেখা করেছেন, কিন্তু আমরা সেগুলা জানতে পারিনি। এই জানতে না পারাটাই এখানে ব্যাখ্যা করি। দেখুন, এই সফরে আমি যেটা হিসাবে দেখি, প্রশংসা হিসাবে দেখি, সেটা হলো তারেক রহমান সাহেবের পাবলিক রিলেশনস টিম প্রচার করার, উনি কি করছেন না করছেন সেগুলো ভালোভাবে প্রচার করার জন্য তিনি দক্ষ লোকজন নিয়োগ করেছেন। আমরা দেখেছি যে সেখানে মাহাদি আমিন নামে একজন আছেন, অত্যন্ত চৌকস, কথা বলতে পারেন সুন্দর করে, কিন্তু তার শেষ ব্রিফিংয়েও মাহাদি আমিনকে আমার কাছে মনে হলো যে তিনি একটু দ্রুত শেষ করছেন। অর্থাৎ তারা যে এই সফরটার শেষে সবার যে মন খারাপ, এইটা কিন্তু মাহাদি আমিনের চেহারা দেখেও বোঝা গেছে। কিন্তু মাহাদি আমিন আবার প্রচারণায় ভালো, উনি সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে দেন। আপনারা যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিদেশ সফরে এই ধরনের কোনো টিম ছিল না যে একটা মানে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে, ফেসবুক ইউটিউবের উদ্দেশ্যে বিদেশে আপনার 5 তারকা হোটেলে পয়সা খরচ করে, রুম ভাড়া করে আপনার পিআর টিম দিয়ে বক্তৃতা দেওয়ানো, এটা শেখ হাসিনা সরকারের সময় ছিল না। আমার মনে হয় থাকা উচিত ছিল। বরঞ্চ আমরা শেখ হাসিনা সরকারের যেসব টিমে বা প্রেস উইংয়ে যেসব লোক, আমরা তো এখন শুনেছি যে এরা বেশিরভাগই শিবির থেকে আসা, এমনকি আমিনুল ইসলাম সম্পর্ক বলা হয়, তার শেষ যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, নামটা কি আমিনুল ইসলাম, এখন আমি বলতে পারছি না, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। এগুলো ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুর্বলতা। তারেক রহমান আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করছেন। পরিপূর্ণ প্রচারণা যেমন ঠিক না, আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করাও কিন্তু সেই রকম ঠিক না। এখন তারেক রহমানের সরকারে আপনার ধরেন তার কিচেনে রান্না হবে না, কিন্তু তার পাচক এসে ড্রয়িং রুমে এসে বলবে যে আমরা মাংস রান্না করছি, আমরা মাছ রান্না করছি, আমরা পোলাও রান্না করছি। এইরকম একটা সরকারে দাঁড়িয়ে যাচ্ছেন কিনা তারেক রহমানের সরকার, সেইটা দেখার একটা বিষয় আছে। তবে চীন যে কোনো রকম জেনুইন অর্থ সহায়তা বা কোনো ধরনের সহায়তা দিল না, এবং কি তিস্তা প্রকল্প থেকেও সরে আসলো, এর কারণগুলো বোঝা কিন্তু কঠিন নয়। তারেক রহমান সরকার যে পদ্ধতিতে সরকারে এসেছেন, 24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে, এবং সারা পৃথিবীর সবাই তো জানে যারা অর্থ করে দিবেন, সহায়তা করবেন, ঘনিষ্ঠ সম্পর্কের আপনার চেষ্টা করবেন, তারা তো জানেন যে তারেক রহমান সরকার অতি দুর্বল একটা সরকার, যেটা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন। এবং সেটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারগুলোর মতো বলিষ্ঠ কোনো সরকার হতো, অবশ্যই চীন কিছু না কিছু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি অন্তত প্রথম একটা সফর হিসাবে তারেক রহমানের দিত, কারণ চীন কিন্তু দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে পছন্দ করে। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমানের এই ভিজিটে কিছুই করলো না চীন। কিছু সুন্দর সুন্দর কথা বলল, সেই কথাগুলোর আসলে তারা সব সময় বলে থাকে। আর তারেক রহমানের যে পিআর টিম, তারা যা যা ছবি এখানে উঠেছে ছবিগুলোকে ভালো করে প্রচার করলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সর্বগ্রাসী, সেইটার পরে চীন কিভাবে তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক করে সেটা তো আসলে হয় না। তবু আমার মনে হয় তবুও তারেক রহমান, বিশেষ করে শাহাদুজ্জামানের মতো লোকদের চাপে বা তাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে হয়তো তিনি তিস্তা প্রকল্প দিয়ে ব্যাপক অর্থ সাহায্য পেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রোটেকশনের ছাতাটা তিনি চীনের দিকে ঘুরিয়ে দিতে
হয়তো উদ্যোগী হতেন বা আগ্রহী হতেন, কিন্তু চীন এখানে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাতে তারেক রহমান সরকারের বা তারেক রহমানের ওই ধরনের আগ্রহ থাকলেও সে আগ্রহটা কিন্তু মাঠে মারা গেছে। এবং মালয়েশিয়া থেকেও আমরা দেখেছি যে তারেক রহমান, যেটা আসলে মূল পয়েন্ট ছিল যে বাংলাদেশের শ্রমিক গ্রহণে মালয়েশিয়া তার যে আপনার ব্যান দিয়েছে সেটা তুলে নেয়া, সেটা কিন্তু মালয়েশিয়া করেনি। ফলে তারেক রহমানের প্রথম যে বিদেশ সফর সেটা আসলে অত্যন্ত আপনার আমি বলবো যে দুঃখজনক। ব্যাপক পাবলিক ডিপ্লোমেসি হয়েছে, ব্যাপক প্রচারণা হয়েছে এবং তারেক রহমানের পক্ষে বাংলাদেশের পুরো প্রচার যন্ত্র এখন কাজ করছে। তা সত্ত্বেও কিন্তু তিনি শূন্য হাতে দেশে ফিরেছেন এবং তার কিছু নমুনা সরকারের মধ্যে আমরা দেখেছি। তার যিনি প্রধান প্রচারক মাহাদি আমিন, তিনি কথা বলেছেন, কিন্তু এর চেয়েও যে এক কাঠি সরেস হুমায়ুন কবির আছে, সে কিন্তু এখনো কিছু বলে নাই ভিজিট শেষে। আমার ধারণা তার মন অত্যন্ত খারাপ। এরা অবশ্যই বাংলাদেশে সাংবাদিক সম্মেলন করে আরো কিছু তাদের পক্ষে কথাবার্তা বলবেন এবং সেগুলোই তারা এই মুহূর্তে তৈরি করছেন, কিন্তু মন খারাপের কারণে আমার ধারণা হুমায়ুন কবিরও কিন্তু এই ভিজিটটার শেষে এখন পর্যন্ত সামনে আসেনি। ফলে তারেক রহমান সাহেবের জন্য আসলে বিদেশ সফরে তার 4 মাসের দেশ শাসনে যেমন কোনো ধরনের সাফল্য নাই, ব্যাপক আপনার খুন খারাপি হচ্ছে, আওয়ামী লীগের লোকজনের উপর নির্যাতন চলছে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তারেক রহমানের সরকার, সালাউদ্দিন, আর্মি, এরা সবাই কিন্তু তারেক রহমানের হয়ে কিন্তু আওয়ামী লীগের উপর আপনার গণনিধন চালাচ্ছে। তো ভবিষ্যতে আমাদের দেখার বিষয় যে শুধু আওয়ামী লীগকে দমন করে তাদেরকে গণহারে খুন করে বিদেশিদের কাছ থেকে কোনো ধরনের ভালো সহায়তা না পেয়ে ভারতের সাথে সম্পর্ক দিন দিন খারাপ করে তারেক রহমানের সরকার শুধু আওয়ামী লীগ নিধনের উপর নির্ভর করে কতদিন টিকে থাকতে পারেন সেটা দেখা হবে আমাদের একটা মানে বিষয় আর কি। আমরা সেটার জন্য অপেক্ষা করব।